আলফা বিটা গামা আলিয়াকে কেউ থামা না, মানে আলফা দেখার পর আমার এটাই মনে হলো আলফা 100% অরিজিনাল হতে পারতো যদি না এটা 200% কপিড হতো। না এর নাম অরিজিনাল না এর স্টোরি অরিজিনাল। সুন্দর ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টারের মতো নানান জায়গা থেকে বিটস এন্ড পিসেস নিয়ে একটা ফাটাফাটি ফিল্ম বানানো হয়েছে। হ্যাঁ, তাই বলে আলফার সবকিছুই বাজে এরকম নয়, কিছু ভালো জিনিসও আছে। তাই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আলফার 90% নেগেটিভস অ্যান্ড 10% পজিটিভস। নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আউট। আলফার রিভিউ শুরু করার আগে আমি আলিয়া ভাটকে একটাই অ্যাডভাইস দিতে চাই যে ওনার এই রোল হাইজ্যাক করার স্বভাব বন্ধ হওয়া উচিত। মানে কার মনে হয়েছিল যে আলফার এই রোলটা আলিয়া ভাট করতে পারবে? হলিউডে আমরা প্রচুর ফিমেল অ্যাকশন স্টারস দেখেছি, তাদের কাউকেই এরকম দেখতে নয়। একটা অ্যাকশন স্টার হওয়ার জন্য কিছু বেসিক ক্রাইটেরিয়া মিট করতে হয়, কিছু বেসিক ডিমান্ডস থাকে ইন টার্মস অফ লুকস। স্যাডলি আলিয়া ভাট যতই চেষ্টা করুন ওনাকে দেখতে কোনোভাবেই অ্যাকশন স্টার লাগেনি। ওয়াইআরএফ ধুরন্ধরের থেকে এত কিছু শিখেছে কিন্তু প্রপার কাস্টিংটা শিখতে পারলো না। একটা ফিমেল সেন্ট্রিক অ্যাকশন ফিল্ম যার প্রডিউসাররা ফিমেল কাস্টের উপর ভরসাই করতে পারেনি, সেই জন্য পুরো ফিল্মটা ছেড়ে দিয়েছে ববি দেওল, অনিল কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য এন্ড ঋত্বিক রোশনের উপর। যদিও ঋত্বিকের ক্যামিওটা কিরকম সেটা একটু পরে আসছি। অনিল কাপুর এবং ববি দেওলের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। ওনারা এমনি এমনি এ লিস্টার নন, দে ক্যান লিটারালি পুল অফ এনি রোল। ববি দেওলের হরিয়ানভি অ্যাকসেন্ট বাদ দিয়ে ওনার পারফরমেন্স টপ নচ ছিল। হি ওয়াজ রিয়েলি লুকিং মেনেসিং ইন হিজ রোল। অনিল কাপুর ওয়াজ অলসো কোয়াইট কুল। ওনাকে দেখে মনে হচ্ছিল কয়েক মাস আগে রিলিজ হওয়া সুবেদারের মতো ক্যারেক্টার উনি প্লে করছেন। হ্যাঁ, যদি ওনার ক্যারেক্টারটা খুব ভালোভাবে লেখা হয়েছে এরকম নয়, বাট ক্যারেক্টার রাইটিং এ পরে আসি। দিব্যেন্দু ভট্টাচার্য ইজ আ রিয়েলি ফাইন অ্যাক্টর। আমি ওনাকে যতগুলো ফিল্মে দেখছি ওনার পারফরমেন্স ইজ রিয়েলি ইমপ্রেসিভ। ওনাকে যতটুকু রোল দেওয়া হয়েছিল উনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। নাও কামিং টু ঋত্বিকস ক্যামিও। ঋত্বিক ক্যামিওতে কাইন্ড অফ ঠিকঠাক পারফর্ম করেছে। দ্য প্রবলেম ইজ নট হিজ পারফরমেন্স, প্রবলেমটা হচ্ছে ওর ক্যারেক্টারের ইন্টিগ্রেশন ইনটু দ্য স্টোরি। ইটস কাইন্ড অফ আ ডিটোর। মানে মেইন স্টোরিতে ঋত্বিকের কোনো প্রয়োজন নেই। আলিয়া শারভারির ক্যারেক্টার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ওয়াইল গোয়িং ঋত্বিকের ক্যারেক্টারটাকে রাখা হয়েছে একটা সাইড কোয়েস্ট হিসেবে, যেটার সাথে মেইন ন্যারেটিভের কোনো সম্পর্ক নেই। মেকার্সরা বুঝেছিলেন যে ঋত্বিকের ক্যামিও ছাড়া হয়তো এই ফিল্মটা বক্স অফিসে ভালো কামাতে পারবে না। যদিও ঋত্বিককে দেখিও এদের যে বিশেষ লাভ হয়েছে তা নয়। ঋত্বিক একটা হাওয়ার মতো আসে এবং চলে যায়। ডাজ হি চেঞ্জ এনিথিং ইন দ্য স্টোরি? অ্যাবসলিউটলি নট। এরকম বাজে ক্যামিওর ইন্টিগ্রেশন একমাত্র ওয়াইআরএফই পারে। এবং ফিল্মের মেইন প্লটটা এতটাই ইন্সপায়ার্ড এবং জুড়ে জুড়ে বানানো যে আপনার হাসি পাবে। ক্যাপ্টেন আমেরিকায় আমরা সুপার সোলজার সিরাম দেখেছি, এখানে আলফা সিরাম আছে। মানে লিটারালি সেম কাজটাই করে, শুধু নামটা আলাদা। ও বাই দ্য ওয়ে আলফা নামটা অরিজিনাল নয়, এই নামে এর আগেও ফিল্ম হয়ে গেছে। এবং ওই যে ট্যাটু কনসেপ্টটা সেটাও সেই আলফা ফিল্মে ছিল। আর ট্যাটুর কথা বলতে গেলে এটাও বলতে হয় যে একজন সিক্রেট এজেন্টের ওরকম এক্সপোজ ট্যাটু কি করে থাকে ওয়াইআরএফই জানে। যাই হোক, কামিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, এই সুপার সোলজার সিরাম সাপোজেডলি গিভ সুপার হিউম্যান স্ট্রেংথ টু দ্য সোলজার্স, কিন্তু আলিয়া এবং শারভারিকে কোনো সুপার হিউম্যান স্ট্রেংথ ডিসপ্লে করতে আমরা দেখি না। পুরো ফিল্মে ওদের দেখে জাস্ট এইটুকুই মনে হয় যে দে আর হাইলি ট্রেন্ড সোলজার্স, তার বাইরে এক্সট্রা কিছুই নয়। বেসিক প্লটটা খুবই সিম্পল। ববি দেওলের ক্যারেক্টার আলফা প্রোগ্রাম স্টার্ট করে, দিব্যেন্দু ভট্টাচার্য যে একজন সায়েন্টিস্ট তার হেল্প নিয়ে আলফা সিরাম ক্রিয়েট করা হয়, এবং আফটার কার্গিল ওয়ার দে স্টার্ট এক্সপেরিমেন্টিং উইথ দিস সিরাম। এক্সপেরিমেন্ট ব্যাকফায়ার করে, ববি দেওলকে ডিমোট করে দেওয়া হয়, এবং ওয়াইল দিস ইজ হ্যাপেনিং অনিল কাপুর ওই আলফা সিরামটা চুরি করে তার ওয়াইফ মানে দিয়া মির্জার উপর ওটাকে অ্যাপ্লাই করেন। মানে ওপরে অ্যাপ্লাই করেন না, ইনজেক্ট করেন। এন্ড শি ওয়াজ প্রেগন্যান্ট এন্ড শি গিভস বার্থ টু টু ডটার্স, আলফা এন্ড শারভারি। এই মানে আলিয়া এন্ড শারভারি না, টেকনিক্যালি দুজনেই আলফা, বাট ওদের দেখে মনে হচ্ছিল ওরা বিটা এবং গামা। আলফার আও নেই। এবং আলিয়া এবং শারভারির যে কেমিস্ট্রি, যে ক্যারেক্টারের রাইটিং, এটা দেখলে আপনার মনে পড়বে ব্ল্যাক উইডোর কথা, এক্স্যাক্টলি লাইক ইয়েলেনা এন্ড নাতাশা। এবং গোটা ফিল্মটাই কিন্তু একটা ফ্যামিলি ড্রামা। এটা কোনোভাবে স্পাই থ্রিলার বা অ্যাকশন থ্রিলার এসব কিছুই না, পুরো প্যানপ্যানানি। যারা বয়েস দেখেছেন বা স্ট্রেঞ্জার থিংস দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই চাইল্ডহুডের এক্সপেরিমেন্ট সিনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। সিনেমায় যে এরিয়াল শটস রয়েছে, যে বাইক শটস গুলো রয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, পরিষ্কার ধুরন্ধরের ছোঁয়া পাবেন। অবশ্য ইন্ডিয়াতে তো প্লেজিয়ারিজমকে সাপোর্ট করাই হয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে ইন্ডিয়াতে আর কে দাম দেয় বলুন? কষ্ট করে একজন ক্রিয়েট করবে, আরেকজন লুটে নিয়ে যাবে। এবং শুধু গল্পের পার্টস না, মেকআপ, লুক এগুলো হাইলি ইন্সপায়ার্ড। আলিয়া ভাটের পুরো লুকটা দ্য ম্যাট্রিক্স এর ট্রিনিটি থেকে ইন্সপায়ার্ড। এবং ফিল্মটা এতটাই আনরিয়েলিস্টিক যে কোনো জিওগ্রাফিক্যাল কন্টিনিউইটি নেই। কখন ডেজার্টে, কখন পাহাড়ে, কখন জঙ্গলে আপনি বুঝতেই পারবেন না। বাইক নিয়ে এমন ভাবে জঙ্গল দিয়ে যাচ্ছে মনে হবে জুরাসিক ওয়ার্ল্ডের ক্রিস প্র্যাট। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, ইন্ডিয়ান আর্মি, এদেরকে এমন দেখানো হয়েছে যেন এরা কিন্ডারগার্টেনের বাচ্চা, কিছুই জানে না। মানে আমাদের দেশের আর্ম ফোর্স এতটাই বোকা যে পাকিস্তানের একটা টেররিস্ট 1989 ইন্ডিয়া চলে আসে, সেখানে এসে কতগুলো মার্ডার করে, দেন ইন্ডিয়ান আর্মি জয়েন করে, দেন তার প্রমোশন হয়, সে লেফটেন্যান্ট কর্নেল হয়, কার্গিল ওয়ারে ফাইট করে, তারপরে আলফা সিরাম প্রোগ্রাম স্টার্ট করে, চেরাপুঞ্জিতে পোস্টিং হয়। তখনও কেউ বুঝতে পারেনি যে পাকিস্তানের টেররিস্ট সে। চমৎকার! ইন্ডিয়ান আর্মিকে কি দেখানো হয়েছে!
এই না হলে YRF স্পাই ইউনিভার্স এবং YRF স্পাই ইউনিভার্স কোনোদিনই রিয়েলিস্টিক বা গ্রাউন্ডেড ছিল না। তবে হ্যাঁ, আগের যেসব সিনেমা বেরিয়েছে তার থেকে আলফার ক্যামেরা ওয়ার্ক, অ্যাকশন কোরিওগ্রাফি, অ্যাক্টিং, পারফরমেন্সেস এগুলো অনেকটাই রিয়েলিস্টিক রাখার চেষ্টা করা হয়েছে। নট অলওয়েজ সাকসেসফুল, খুব বাজে CGI বা ওভার ইউজ অফ CGI করা হয়নি। তবে ভারী বিকট বিকট জিনিসও আছে। মানে ধরুন র চিফের বাড়ি, পুরো বাড়িটা কাঠের, জানলাটা লোহার, টেররিস্টরা বাড়িটা না ভেঙে জানলা ভাঙছে। টেররিস্টদের বুদ্ধিও বোধহয় YRF এর প্রডিউসারদের মতো। এবং অযথা মশলা তো থাকবেই, আনওয়ান্টেড বিকিনি শটস। আচ্ছা বলুন তো, মিশন ইম্পসিবল টম ক্রুজ কি মাঝ রাস্তায় নাচছিল? নাকি ব্ল্যাক উইডোতে নাতাশা এবং ইয়েলেনা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বল ডান্স করছিল? না, এগুলো নিশ্চয়ই হয়নি। তাহলে এইসব ফিল্মে হঠাৎ করে ডান্স কেন থাকে? স্পেনে গিয়ে শারভারি নাচছে, কেন নাচলো, ওই সিকোয়েন্সটা কি মানে ভগবান জানে। শারভারি প্রত্যেকটা ফিল্মে একই অভিনয় করছে, সেটা মঞ্জিয়া হোক, মে ওয়াপাস আউঙ্গা হোক, আলফা হোক বা মহারাজ হোক। যখনই দেখি ওর একই এক্সপ্রেশন, একই ম্যানারিজমস। ক্যাপ্টেন আমেরিকা দেখার সময় আমার মনে পড়ছে না কোথাও বাকি বার্নস নিজের দুঃখের গল্প বলছিল, বাট এখানে এসব আছে, প্রচুর ফ্যামিলি ড্রামা। এই ছবিটা দেখে আমার একটাই প্রশ্ন উঠছিল মনে, এত বুদুর কেন? এবং প্রচুর জায়গায় সিনের কন্টিনিউটির অভাব। আলিয়া শারভারি লিটারালি একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে পালায় এবং এভরি সিনে ওরা জামা চেঞ্জ করছে, হেয়ার স্টাইল চেঞ্জ করছে। আলফা সিরামের ইউজফুলনেস ডিরেক্টর ভুলেই গেলেন। গোটা ফিল্মে আলফা সিরাম ছাড়া ববি দেওলকে বেশি স্ট্রং লাগছিল। ওই ছবির শুরুতে আলফা সিরামের পাওয়ারটা আপনারা দেখতে পাবেন, তারপর থেকে ওটা আলফা সিরাম কম, ডগ সিরাম বেশি হয়ে গেছিল। হাইটেন্ড সেন্স অফ হিয়ারিং ছাড়া ওটার আর কোনো পারপাস ছিল না। ইটস সাপোজ টু মেক হিলিং ফাস্টার, যেখানে শারভারির গুলি লাগার পর বাইরে থেকে মলম দিতে হলো। সিরামটা বোধহয় উনি মলের সাথে ত্যাগ করে দিয়েছিল। ছবির নাম আলফা না দিয়ে জুদাই দিলে বেশি ভালো হতো, বিকজ ইট ইজ আফটার অল আ ফ্যামিলি রিইউনিয়ন। গোটা ফিল্মে আলিয়া ভাটের এক্সপ্রেশন একেবারেই কনসিস্টেন্ট ছিল না। শি কেপ্ট অন স্লিপিং, মানে নানান অ্যাক্টরকে রেপ্লিকেট করে এক্সপ্রেশন দিতে চেষ্টা করছিল, বাট শি ওয়াজ ফেলিং ডেসপারেটলি। ডায়লগ ডেলিভারির উপর কোনো কন্ট্রোল ছিল না, গলায় কোনো পাওয়ার বা প্রজেকশন নেই, বডি ল্যাঙ্গুয়েজ উইক, অ্যাকশন কোরিওগ্রাফি ভালো বাট অ্যাকশনের এক্সিকিউশন পুয়ার। এবং ছবিতে এরকম ক্যারেক্টারের নাম কে দেয় ভাই? সীতা, জানকী, দুর্গা। ভাই মহাভারত না রামায়ণ দেখছি? ছবিতে 0% প্লট এস্টাবলিশমেন্ট, আনক্লিয়ার ক্যারেক্টার মোটিভেশন, 0 ক্যারেক্টার ডেভেলপমেন্ট, নো স্টোরি আর্কস এন্ড 100% প্লট আর্মার। আর হ্যাঁ, গোটা ফিল্মটা দেখার পর কেউ যদি জানেন ওই গিনিপিকটার কি হলো, কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। তাই জন্য আমি আলফাকে দেবো 3 আউট অফ 10। না, এত বাজে হওয়া সত্ত্বেও 3 কেন দিলাম? কারণ সিনেমাটা বোরিং না, মোটামুটি এঙ্গেজিং, প্রেডিক্টেবল, জঘন্য এন্ডিং এন্ড ক্লাইম্যাক্স, বাট স্টিল কোথাও এন্টারটেইনমেন্টটা প্রোভাইড করেই যায়। সো একটা সিনেমা যখন ওইটুকু সিনেমাটিক এক্সপেরিয়েন্স প্রোভাইড করতে পেরেছে, তাকে আমি 3 দিতেই পারি। সো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন আলফা। হ্যাঁ, ভিডিওটা আসতে দেরি কেন হলো? কারণ ওয়েদার চেঞ্জ, এন্ড ওয়েদার আই চেঞ্জ অর নট, ইউ শুড নট চেঞ্জ। তাই জন্য আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনাদের দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।